ট্রি, ডেরিভেশনের যেটা ট্রি আকারে রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে পার্স ট্রি। এখন ট্রি তো মনে হয় আপনারা পড়ছেন এই সেমিস্টারে বা আগে পড়ছেন নাকি, ডেটা স্ট্রাকচার বোধহয় বাড়ি আছে। তো ট্রি কি থাকে, আপনার হচ্ছে একটা রুট নোড থাকে, তারপর তার কিছু চাইল্ড নোড থাকে, তাই না? একটা রুট নোড থাকে যেটা দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় রুট নোড, তারপরে কিছু চাইল্ড নোড থাকে। এক পর্যায়ে যখন আর কোনো নোডের কোনো হচ্ছে চাইল্ড নোড থাকে না সেটাকে বলা হয় লিফ নোড, তাই না? লিফ নোড, তাই তো? তাহলে হচ্ছে এই যেই হচ্ছে নোডের অন্তত একটা চাইল্ড থাকবে সেটাকে বলা হয় ইন্টেরিয়র নোড, তাই না? বা ইন্টারনাল নোড, অন্তর্বর্তী মানে মধ্যবর্তীকর নোড। যেটা দিয়ে শুরু করলাম সেটা রুট নোড, আর যেসব নোডের কোনো চাইল্ড থাকে না সেগুলোকে বলি আমরা লিফ নোড। আর হচ্ছে আপনার মাঝে মানে যেসব নোডের অন্তত একটা চাইল্ড থাকে তাদেরকে বলা হয় ইন্টেরিয়র নোড বা ইন্টারনাল নোড, তাই না? তাহলে আমরা হচ্ছে পার্স ট্রি এখন ড্র করব। সেটা কি, আমাদের আগে যে কোনো পার্স ট্রি ড্র করার আগে আমাদের আগে ডেরিভেশনটা করে নিতে হবে, হয় লেফট মোস্ট অথবা রাইট মোস্ট যে কোনো একটা ডেরিভেশন করে নিতে হবে, তারপরে পার্স ট্রি ড্র করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে আগে একটা কি বলে গ্রামার থাকবে আমাদের। গ্রামারের জন্য একটা স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিংটা জেনারেট করতে বলবে যে এটার পার্স ট্রি ড্র করতে হবে। তাহলে যখনই পার্স ট্রি ড্র করতে হবে তখনই আমাদের কি করতে হবে, যে ওই পার্স ট্রিটা ড্র করার আগে আগে ডেরিভেশন বের করে নিতে হবে। এখন পার্স ট্রি কি করে, পার্স ট্রি হচ্ছে যে আমাদের যে স্ট্রিংটা আমাদের হয়তো ডিরাইভ করতে দিয়েছে সেটার গঠনটা কিভাবে, গ্রুপিংটা কিভাবে হয়েছে সেটা দেখায়। ঠিক আছে? মানে সেটা কিভাবে একটা গ্রুপ আকারে ওই স্ট্রিং এ পরিণত হয়েছে। কিছু সাব স্ট্রিং মিলে তো একটা স্ট্রিং হয়, সাব স্ট্রিং গুলোর মধ্যে কিছু ক্যালকুলেশন থাকে, তাই না? তো হচ্ছে সেই গ্রুপিংটা দেখায় যে কিভাবে গ্রুপিংটা হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, যে একটা পার্স ট্রির রুট নোডটা হবে সব সময় আমাদের যে কনটেক্সট ট্রি গ্রামার দেওয়া থাকবে সেটার স্টার্ট সিম্বল। ঠিক আছে? রুট নোডটা সব সময় হবে কনটেক্সট ফ্রি গ্রামার যেটা দেওয়া থাকবে সেটার স্টার্ট সিম্বল। ঠিক আছে? মানে রুট আমরা যেহেতু বলছি আমাদের ডেরিভেশন সব সময় স্টার্ট সিম্বল দিয়ে শুরু করতে হয়, তাহলে আমাদের যেহেতু স্টার্ট সিম্বল দিয়ে ডেরিভেশন শুরু হয়, আপনার রুট নোডটা পার্স ট্রির যে রুট নোডটা সেটাও হবে স্টার্ট সিম্বল। তারপরে সেই আমাদের এখন ডেরিভেশনে যেতে হবে। এখানে দেখেন, এখানে হচ্ছে ডেরিভেশনটা আছে আমার, একটা রাইট মোস্ট ডেরিভেশন আমরা একই সিম্বলের জন্য করেছিলাম, তাই না? আমরা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশনটা করেছিলাম। রাইট মোস্ট ডেরিভেশনটা কি ছিল, এস থেকে এস এস, তাই না? তারপরে সেই এস কে ভেঙে আমরা লিখেছিলাম এ এস বি, তারপরে এস এর পরিবর্তে এপসাইলন লিখেছিলাম। আবার এখানে এস এর পরিবর্তে এস বি, তারপরে এস এর পরিবর্তে এপসাইলন লিখেছিলাম, তারপর আমরা এবিটা পেয়েছিলাম। আমরা বলছি সেম গ্রামারের জন্য, সেম স্ট্রিং এর জন্য আপনাকে একটা পার্স ট্রি ডিজাইন করতে হবে। তাহলে কি করতে হবে, যে আপনার এখানে দেখেন স্টার সিম্বলটা আমাদের এস না, ডেরিভেশন শুরু হচ্ছে এস দিয়ে। তাহলে আমাদের পার্স ট্রি যখন আমরা গঠন করব তখন কি হবে, স্টার সিম্বলটা হবে এস। তারপরে যখন ডেরিভেশনে যাবেন তখন দেখতে হবে যে এস কে ভেঙে আমি কি কি লিখেছি। এস কে ভেঙে আমি লিখেছি এস এস, তাই না? তার মানে এখানে দুইটা আপনার সিম্বল লাগছে। তাহলে আপনার রুট নোডের চাইল্ড হবে দুইটা, এস আর এস। ঠিক আছে? এস কে ভেঙে আমরা লিখছি এস এস, তাহলে হচ্ছে ডেরিভেশনে যেতে হবে। আমি বলছি সবসময় যে কোনো পার্স ট্রি ড্র করার আগে অবশ্যই আগে ডেরিভেশনটা করে নিতে হবে। ঠিক আছে? তাহলে সেটা রাইট মোস্ট হতে পারে, লেফট মোস্ট হতে পারে, সমস্যা নাই, যে কোনো ভাবে করেন। আপনার এখানে পার্স ট্রি থেকে কিন্তু বোঝা যায় না যে আপনি কোন ডেরিভেশন করেছেন।
পার্স ট্রি রাইট মোস্ট লেফট মোস্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একরকম হয়। একরকম না হলেও সেটা সমস্যা আছে, ওটা থেকেও আমরা কেমন আমরা দেখবো পরে। এখন দেখেন যে এস থেকে এস এস লিখেছি আমরা, তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে দুইটা ইনপুট মানে দুইটা সিম্বলের দরকার হচ্ছে। তাহলে আমাদের রুট নোডটা চাইল্ড নোড দিব আমরা দুইটা। তাহলে আমাদের লাইন দিব, লাইন ড্র করবো, ট্রি এর যে ভার্টিক্যাল লাইনগুলো হয় সেগুলো ড্র করবো দুইটা, এস এস। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে যে এই এস এস এর পরিবর্তে আমরা যে রুল গুলা লিখবো সেগুলো এখন বসাতে হবে। তাহলে দেখেন এখানে এস এর পরিবর্তে কি লিখেছি, এ এস বি লিখেছি, তাই না? তাহলে আপনার এ এস বি এই তিনটা ইনপুট সিম্বল আমাদের সিম্বল এখানে, মানে এটাকে ভাঙলে যে রুলটা আমি লিখছি, প্রোডাকশনটা লিখছি, সেখানে আমার তিনটা সিম্বল লাগছে, তাই না? তাহলে এই এস এর ক্ষেত্রে আমি হচ্ছে তিনটা সিম্বল দিব, তিনটা হচ্ছে ভার্টিক্যাল লাইন দিব, এ এস বি, তিনটা লাইন দিলাম, মানে তিনটা লাইন দিয়ে সেখানে এ এস বি লিখলাম। এখন দেখেন এই এস এর পরিবর্তে আমি লিখেছি এপসাইলন, মানে এস এর মাত্র একটাই চাইল্ড। আমি এস এর পরিবর্তে এপসাইলন লিখেছি না, তাহলে এস এর কেবল একটাই চাইল্ড হবে, এস এর পরিবর্তে লিখলাম এপসাইলন। ঠিক আছে, সেম ভাবে এএস টাকে যখন ভাঙিয়েছি তখন সেম ভাবে আবার এএস বি লিখেছি, তাহলে এএস এর ক্ষেত্রে আবার এএস বি লিখলাম, এএস কে ভাঙিয়ে এপসাইলন লিখলাম। তাহলে আমরা কি করতে হবে যে যখনই কোনো পার্স ট্রি ডিরাইভ করতে হবে তখন তাদের লিফ নোড গুলা অবশ্যই হয় আপনার কোনো একটা টার্মিনাল সিম্বল হবে অথবা এপসাইলন হবে, তাই না? তাহলে যেটা বলছিলাম যে আপনাদের লিফ নোড কোনটা হয়, যার কোনো যেসব নোডের কোনো চাইল্ড থাকে না তাদেরকে বলা হয় লিফ নোড, তাই না? তাহলে আমাদের এই যে এ এপসাইলন বি, এ এপসাইলন বি, এগুলো হচ্ছে আমাদের লিফ নোড। তাহলে লিফ নোড হতে পারে হয় টার্মিনাল সিম্বল অথবা হচ্ছে আপনার এপসাইলন, তাছাড়া কোনো কিছু কিন্তু লিফ নোড হবে না, তাই না? আপনি যদি মনে করেন যে এই যে এখানে ক্যাপিটাল এস রাখবেন, সেটা কিন্তু হবে না। এটা এস, এখানে যদি ক্যাপিটাল এস থাকতো তাহলে কিন্তু সেটাকে ভাঙিয়ে অন্য কোনো রুল দিতেই হতো, তাই না? যতক্ষণ পর্যন্ত না আমরা জানি ডেরিভেশনের সময় যতক্ষণ না আমাদের হচ্ছে টার্মিনাল সিম্বল আসে ততক্ষণ আমরা ডিরাইভ করতে থাকি, তাই না? মানে আমাদের ডেরিভেশনের কাজে তো আমরা টার্মিনাল সিম্বলে নিয়ে যাব, তারপর একটা স্ট্রিং পাবো। তাহলে লিফ নোড গুলা সবসময় আপনার হচ্ছে হবে টার্মিনাল সিম্বল। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যে এস থেকে এস এস লিখছেন, তাহলে এই যে এই এস থেকে আবার এএস বি লিখলেন, এই এসটা তো আপনার একটা ইন্টেরিয়র নোড, তাই না? বলছিলাম যদি কোনো নোডের অন্তত একটা চাইল্ড থাকে তবে সেই নোডকে বলা হয় কি ইন্টেরিয়র নোড, তাই না? তো ইন্টেরিয়র নোড গুলো অবশ্যই একটা ভ্যারিয়েবল হবে, তাই না? ইন্টেরিয়র নোড গুলো অবশ্যই একটা ভ্যারিয়েবল হবে, মানে হচ্ছে যে আপনার বাম পাশে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ভ্যারিয়েবল বা নন টার্মিনাল সিম্বল বলি। ইন্টেরিয়র নোড গুলো অবশ্যই একটা ভ্যারিয়েবল হবে না, ভ্যারিয়েবল না হলে তো তাকে ভাঙিয়ে কোনো রুল লেখা যায় না, তাই না? ভ্যারিয়েবল না হলে তাকে ভাঙিয়ে কোনো রুল লেখা যায় না। তাহলে ইন্টেরিয়র নোড যেহেতু একটা অন্তত চাইল্ড থাকবে তার, তাহলে ইন্টেরিয়র নোড গুলো অন্তত মানে একটা ভ্যারিয়েবল অবশ্যই হবে, ইন্টেরিয়র নোড গুলো অবশ্যই একটা ভ্যারিয়েবল। আর চাইল্ড নোড মানে যে কোনো নোডের চাইল্ড একটা ভ্যারিয়েবল হতে পারে, একটা টার্মিনাল হতে পারে, একটা এপসাইলন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখানে দেখেন এই যে নোডটা এস, এটা চাইল্ড কোড কয়টা, তিনটা চাইল্ড, তিনটা চাইল্ডের মধ্যে একটা হচ্ছে টার্মিনাল, একটা হচ্ছে ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে টার্মিনাল। এখানে আবার একটা ভ্যারিয়েবল যেটা, সেটা চাইল্ড নোড আবার একটা এপসাইলন, তাই না? তাহলে একটা চাইল্ড নোডের, একটা নোডের চাইল্ড গুলা একটা টার্মিনাল হতে পারে, একটা ভ্যারিয়েবল হতে পারে, বা এপসাইলন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে সিম্পল কথা এত কিছু মানে এখানে লিখেছি আপনাদের যে প্রত্যেকটা ইন্টিজার নোড একটা ভ্যারিয়েবল হবে, তো এত কিছু চিন্তা করার দরকার নেই। যদি আপনার ডেরিভেশন ঠিক থাকে তো অটোমেটিক্যালি আপনার ইন্টিরিয়র নোড একটা ভ্যারিয়েবলই হবে আর আপনার টার্মিনাল সিম্বল একটা মানে লিফ নোডই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগে হচ্ছে একটা ডেরিভেশন করে নিব, তাই না?
হয় লেফট মোস্ট অথবা রাইট মোস্ট ডেরিভেশন করে নিব। তারপরে কি করতে হবে, আমরা হচ্ছে প্রত্যেক ধাপে ধাপে যেভাবে ভাঙিয়েছি সেভাবে জাস্ট হচ্ছে তাদের জয়টা করে চাইল্ড দরকার সেই অনুযায়ী চাইল্ড দিয়ে দিব, তাহলে আমরা এক সময় দেখবেন স্ট্রিংটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব যে এখন বাম দিক থেকে পড়া শুরু করবেন। ডেরিভেশন শেষ হওয়ার পর পার্সটি ড্র করা শেষ হয়ে গেলে আমরা কি করব, বাম দিক থেকে এখন রিড করা শুরু করব যে আমাদের যেই স্ট্রিংটা জেনারেট করতে চেয়েছিলাম সেটা হয়েছে নাকি। তাহলে দেখেন এ এপসাইলন বি, এ এপসাইলন বি, তাহলে এপসাইলন তো আপনার কি হয় চলে যাবে, তাহলে এ বি এ বি, তাই না? তাহলে আমরা যে স্ট্রিংটা জেনারেট করতে চেয়েছিলাম এ বি সেটা পেয়েছি গ্রামারটার জন্য, তাই না? আচ্ছা ম্যাম, সিএফজি এটা কি বুঝলাম না। কনটেক্সট ফ্রি গ্রামার, কনটেক্সট ফ্রি গ্রামারকে সিএফজি দ্বারা সংক্ষেপে লেখা হয়, এটা আমি আগে বলিনি। ম্যাম মনে হয় বলেননি। আচ্ছা, ম্যাম বলেছিলেন। এই যে আপনি ক্লাসে যে কোনো ইতে দেখবেন যে ছবিগুলোতে দেখবেন যে সিএফজি লেখা আছে কনটেক্সট ফ্রি গ্রামার, এই যে এখানে অনেকবার কনটেক্সট সিএফজি লিখেছিলাম, তো খেয়াল এই যে এখানে দেখেন কনটেক্সট ফ্রি গ্রামার ব্র্যাকেটে সিএফজি লিখে দিয়েছি না প্রথম ক্লাসের প্রথমে। এখন এটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারকে সংক্ষেপে সিএফজি লিখেছি। এখন পার্কস্ট্রি ড্র করলাম। এখন দেখেন যে অন্য ক্ষেত্রে একটা পার্কস্ট্রি দেখেন, এটা হচ্ছে একটা কনটেক্সট ফ্রি গ্রামার। ই থেকে ই প্লাস ই, সে অথবা ই ইন্টু ই অথবা ব্র্যাকেট ই অথবা এ, এটা তো আমরা এর আগের দিন লিখেছিলাম এই কনটেক্সট ফ্রি গ্রামারটা। তাহলে এটার জন্য বলছি এ প্লাস এ ইন্টু এ, এই স্ট্রিংটার জন্য এই স্ট্রিংটা আমরা জেনারেট করব এই গ্রামারটা থেকে, ঠিক আছে? তাহলে দেখেন এ প্লাস এ ইন্টু এ, এটা আমি হচ্ছে হয় এভাবে ডিরাইভ করতে পারি। আমি এখানে ইন্টুর বদলে স্টার যে চিহ্নটা আছে ইন্টু সেটা লিখেছিলাম, পরে দেখলাম মানে বইয়ে যেহেতু ক্রস দিয়ে আছে সেজন্য আমি পরে ক্রস করেছি, তাই একটু কাটাকাটি হচ্ছে, ঠিক আছে? এখানে স্টার লিখেছিলাম সেজন্য। তাহলে দেখেন যে এ প্লাস এ ইন্টু এ, তাই না? তাহলে আমি যদি ই থেকে একটা রুল নিই যে আমি ই প্লাস ই লিখলাম, তারপরে হচ্ছে ই কে এ করে দিয়েছে, তারপরে ই এর পরিবর্তে আবার ইন্টু ই করেছি, এভাবে ডিরাইভ করেছে একটা, তাই না? আরেক রকম ডেরিভেশন হতে পারে, দেখেন ই এর পরিবর্তে আমি ই ইন্টু ই লিখেছি, আগেরটাতে লিখেছিলাম ই প্লাস ই, এখন লিখেছি ই ইন্টু ই, ঠিক আছে? এখন এই ই কে ভাঙিয়ে পরে ই প্লাস ই করে নিয়েছি। দেখেন একই স্ট্রিং জেনারেট হয়েছে কিন্তু পদ্ধতিটা আলাদা, ঠিক আছে? একই স্ট্রিংই কিন্তু জেনারেট হয়েছে এবং লেফট মোস্ট ডেরিভেশনই করেছি, কিন্তু হচ্ছে যে রুল গুলা নিয়েছে আলাদা। তাহলে এভাবে দুই রকম ভাবে আমি হচ্ছে এই স্ট্রিংটার জন্য দুইটা হচ্ছে ডেরিভেশন বের করতে পারি। তাহলে দেখেন প্রথমে যে স্ট্রিংটা করেছি, প্রথম যে স্ট্রিংটা জেনারেট করেছি সেটার জন্য সেটার জন্য এই যে এই স্ট্রিংটা, এটার জন্য দেখেন ই থেকে ই প্লাস ই নিয়েছে, তাই না? তাহলে ই থেকে ই প্লাস ই, তারপরে ই এর পরিবর্তে এ লিখে দিয়েছে, ই এর পরিবর্তে এ লিখে দিলাম। আবার এই ই কে ভাঙিয়ে কি করেছি, এই কে ভাঙিয়ে হচ্ছে ই ইন্টু ই করেছি। আমি এখানে দেখেন যে এক লাইনে দুইটা কাজ করে ফেলেছি, আসলে মানে এটা করা উচিত হয়নি। তাড়াহুড়া করে আমি আসলে অন্য একটা বিষয়ে বুঝাচ্ছিলাম, হয়তো তো এখানে অ্যাম্বিগিটি বুঝাচ্ছিলাম, তো এটা করবেন না আপনারা। আমি এখানে ই এর পরিবর্তে এ লিখেছি, আবার এই ই কে ভাঙিয়ে দিয়েছি এক লাইনে, এটা দুই লাইনে করবেন, ঠিক আছে? মাঝে মাঝে এরকম হয়ে যায়, আপনাদেরও হয়তো হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন এক লাইনে দুইটা, বারবারই এর আগের দিন বলেছিলাম এক লাইনে দুইটা রুল দিবেন না, এক লাইনে একটাই রুল দিবেন, ঠিক আছে? তাহলে ই এর পরিবর্তে
ই এর পরিবর্তে এ লিখেছি, এখানে দেখেন ই এর পরিবর্তে এ, ই থেকে এ হচ্ছে একটা ট্রিতে হচ্ছে ড্র করে দিয়েছি। তারপরে ই এর পরিবর্তে লিখতে হবে ই ইন্টু ই, এই ই এর পরিবর্তে ই ইন্টু ই লিখেছি, তারপরে ই এর পরিবর্তে এ, ই এর পরিবর্তে এ লিখেছি, তাই না? এটা গেল এক রকমের ডেরিভেশন, এ প্লাস এ ইন্টু এ এর জন্য, তাই না? এটা একটা ডেরিভেশন। এখন দেখেন সেকেন্ড ডেরিভেশনটা সেম স্ট্রিং এর জন্যই, কিন্তু সেকেন্ড পার্টসটাও ড্র করবো আমরা সেম স্ট্রিং এর জন্য, কিন্তু এখন ই এর পরিবর্তে লিখেছি ই ইন্টু ই, ই মাল্টিপ্লিকেশন দিয়ে ই, তারপরে এই ই কে ভাঙিয়ে লিখেছি ই প্লাস ই, তারপর তার পরিবর্তে এ এ লিখে দিয়েছি। এখন দেখেন দুইটা কিন্তু সেম স্ট্রিং এর জন্যই, কিন্তু আমাদের পার্স ট্রিটা আলাদা না? একটাতে কি হয়েছে, এ এর সাথে যোগ হয়েছে এ ইন্টু এ, আরেকটাতে কি হয়েছে, দুইটা এ আগে যোগ হয়েছে তারপরে এ এর সাথে মাল্টিপ্লিকেশন হয়েছে, তাই না? তাহলে দুইটা এ আগে গুণ হয়ে তারপরে আরেকটা এর সাথে যোগ হওয়া, আর দুইটা এ যোগ হয়ে তারপরে গুণ হওয়ার কিন্তু মানের পুরাটাই ডিফারেন্স হয়ে যায়, দুইটা বিষয় পুরাই ডিফারেন্ট, তাই না? তাহলে আপনার হচ্ছে পার্স ট্রি ডিফাইন করে আপনার স্ট্রিং গুলা কিভাবে গ্রুপ আকারে আছে। কি বলছি, পার্স ট্রি ডিফাইন করে আপনার হচ্ছে স্ট্রিং গুলা কিভাবে গ্রুপ আকারে আছে। এটাতে গ্রুপটা হয়েছে কিভাবে, আগে দুইটা এ গুণ হয়েছে তারপরে যোগ হয়েছে, গ্রুপিংটা এরকম, স্ট্রাকচারটা এরকম। আরেকটাতে কি হয়েছে, গ্রুপিংটা হয়েছে বা সাবস্ট্রিং গঠন হয়েছে, আগে দুইটা এ যোগ হবে তারপরে একটা এর সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে পার্স ট্রি আমাদেরকে দেখায় যে, বোঝায় যে কিভাবে আমি যে স্ট্রিংটা জেনারেট করেছি সেখানে হচ্ছে, বা স্ট্রিংটা যেটা জেনারেট করতে চাইছি সেখানে হচ্ছে সাব স্ট্রিং গুলা কিভাবে গঠন হয়েছে। এই যে স্ট্রিংটা পড়লে যদি আমরা নর্মালি চিন্তা করি তাহলে আগে গুণের কাজ হওয়া উচিত তারপরে যোগের কাজ, তাই না? তো আপনি যদি এমন ভাবে ডিরাইভ করেন যে আগে যোগের কাজ করবেন পরে গুণের কাজ, যদি আপনার ডেরিভেশনটা ওরকম হয় তাহলে সেটাই হবে। আপনি যদি মনে করেন আগে যোগ করব তারপরে মানে গুণ, তাহলে হবে। হ্যাঁ বল। মানে মানে কি লেফট মোস্ট আর রাইট মোস্ট হিসেবে করাইছে নাকি ম্যাডাম? একটা না, আপনি লেফট মোস্ট আর রাইট মোস্ট অনুসারে করাইছে নাকি একটা একটা করে? না না, আপনি হচ্ছে এখানে, আমি কিন্তু দুইটাই লেফট মোস্ট ডেরিভেশন করেছি, দুইটা লেফট মোস্ট ডেরিভেশনের জন্যই আমি দুই রকম পেয়েছি, কোনটা লেফট মোস্ট কোনটা রাইট মোস্ট না, আমার এটা দুইটাই। আপনি এই স্ট্রিংটার জন্য রাইট মোস্ট ডেরিভেশনও করে দেখবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে পার্সটি ড্র করবেন, দেখবেন সেমই আসে। এটার জন্য যদি আপনি রাইট মোস্ট ডেরিভেশন করেন তারপর পার্সটি ড্র করেন তাহলেও সেমই আসবে। আমরা দেখেন যে রাইট মোস্ট ডেরিভেশন করেছিলাম না এর আগে, কেউ কি কিছু কোশ্চেন করছেন? আচ্ছা, এখানে দেখেন যে, এই যে এখানে দেখেন ওই স্ট্রিংটার জন্য আমাদের রাইট মোস্ট ডেরিভেশন করা আছে, এই যে এই স্ট্রিংটার জন্য রাইট মোস্ট ডেরিভেশন করা আছে। আমরা যদি এখন এটা দেখি, পার্স ট্রিটা দেখি, দেখবেন যে পার্স ট্রি সেমই আসবে। এই যে রাইট মোস্ট ডেরিভেশন আর লেফট মোস্ট ডেরিভেশন দুইটার জন্য আপনার পার্স ট্রি একই আসবে, ঠিক আছে? কিন্তু যদি আপনি ডেরিভেশনের সময় এখানে ইনটু নেন, মাল্টিপ্লিকেশন নেন, তাহলে আপনার হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশনের জন্যই দুই রকমের পার্স ট্রি আসবে, ঠিক আছে? তাহলে আপনি বলছি আমি বারবারই যে ডেরিভেশন যাই হোক না কেন আপনার পার্স ট্রিটা একরকমই আসা উচিত, একরকম না আসলে একটা প্রবলেম হয়, সেটা আমরা পড়বো, ঠিক আছে? তো আমি আপাতত এটা বোঝানোর জন্য দেখালাম যে আপনার একই স্ট্রিং এর জন্য যেহেতু দুই রকমের পার্স ট্রি হতে পারে বা একের অধিক পার্স ট্রি হতে পারে, মানে আপনার গ্রুপিংটা কিভাবে হয়েছে বা কার সাথে কোনটা যোগ হচ্ছে বা কিভাবে হয়েছে গ্রুপিংটা, সেটা বোঝানোর জন্য আমাদের পার্স ট্রি কাজে লাগে, ঠিক আছে? তাহলে এটা বুঝেছেন সবাই? ইয়েস ম্যাম। আমরা, আচ্ছা, আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে আপনাদের
যেটা বলছিলাম যে যখন আপনি একটা স্ট্রিং এর জন্যই কোন একটা কনটেক্সট ফ্রি গ্রামারে একটা স্ট্রিং এর জন্য এমন পাবেন যে তার দুই রকমের লেফটমোস্ট ডেরিভেশন হয়, মানে একের অধিক লেফটমোস্ট ডেরিভেশন, সেটা দুই রকমের হতে পারে, তিন রকমের হতে পারে, তখন সেই গ্রামারটাকে বলা হয় অ্যাম্বিগাস গ্রামার। ঠিক আছে, তখন সেই গ্রামারটাকে বলা হয় হচ্ছে অ্যাম্বিগাস গ্রামার। আমি হচ্ছে এখানে দেখেন যে পার্সট্রির জন্য যে আরো কিছু এক্সাম্পলের জন্য দিয়েছে, পার্সট্রি ড্র করেছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যেহেতু বলছেন বুঝতে পেরেছেন, আমি আর ওটা দেখালাম না। যে আপনি এই যে এখানে আমরা যেই ডেরিভেশনটা করেছিলাম সেটার জন্য দেখেন এখানে পার্সট্রিটা ড্র করেছে। ঠিক আছে, এরকম প্র্যাকটিস করবেন পার্সট্রি গুলা। তো যেটা বারবারই বলছি যে আপনি লেফট মোস্ট অথবা রাইট মোস্ট, যদি কোন ডেরিভেশন করতে হবে এটা বলে না দেয়, উল্লেখ করে না দেয়, যদি শুধু পার্সটি ড্র করতে বলে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডেরিভেশন করতে পারেন, হয় লেফট মোস্ট অথবা রাইট মোস্ট। তারপরে কি করবেন যে সেটার করেসপন্ডিং পার্সটিটা ড্র করবেন। ঠিক আছে, তো আপনারা যদি করেন যে একটার জন্য দুই রকমই লেফট মোস্ট রাইট মোস্ট দুইটা ডিরাইভ করে দেখবেন, আমরা এখন দেখলামও যে দুইটার জন্যই আপনার পার্সটিটা সেমই আসে যদি ডেরিভেশনের রুলগুলো আপনি সেম নেন। আমি এখানে ই প্লাস ই দিয়ে শুরু করেছিলাম, রাইট মোস্টও ই প্লাস ই দিয়ে শুরু করবেন, দেখবেন যে একরকম ডেরিভেশনই পাওয়া উচিত, না পেলে সেটার বিষয় আছে। এখন দেখেন যে আপনার হচ্ছে যে বলছে যে কোন একটা গ্রামারের যদি এরকম হয় যে পার্সট্রিটা দুই রকম হচ্ছে, অথবা একটা গ্রামারের জন্য আপনি একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন পাচ্ছেন অথবা একের অধিক রাইট মোস্ট ডেরিভেশন পাচ্ছেন। যদি একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন পান, অবশ্যই একের অধিক রাইট মোস্ট ডেরিভেশনও পাবেন। ঠিক আছে, ওই জন্য গ্রামারে যখন অ্যাম্বিগাস গ্রামারের সূত্র মানে সংজ্ঞা দেয়, তখন রাইট মোস্ট ডেরিভেশনের কথাটা আর উল্লেখ করে না, যেহেতু আমাদের মানে অভ্যাস হচ্ছে আমরা লেফট মোস্ট ডেরিভেশনটা করতে পছন্দ করি, মানে আমাদের পাশে সামনে বামে যেটা পাই সেটা দিয়ে কাজ করতে শুরু করি, তাই না? ওই জন্য রাইট মোস্ট লেফট মোস্টটাকে একটু বেশি প্রাধান্য দেয়। ঠিক আছে, মানে প্রাধান্য দেয় মানে কি ওটাই বেশি ইউজ করে আসলে সবাই, ওই জন্য ওটা নিয়ে বেশি কথা বলে। তো বলছে যে আপনার যদি কোনো একটা গ্রামারের জন্য যদি অন্তত একটা স্ট্রিং থাকে, আমার এই গ্রামারটার জন্য তো অসংখ্য স্ট্রিং, ইনফাইনাইট সংখ্যক স্ট্রিং হয়তো অ্যাকসেপ্টেড হয়, তাই না? অনেক স্ট্রিং অ্যাকসেপ্টেড হবে, এটা আমার এই গ্রামারটা যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে অনেক স্ট্রিং অ্যাকসেপ্টেড হবে, তাই না? তার মধ্যে যদি এমন একটা স্ট্রিং পাই, অন্তত যদি একটা পাই তাহলেই হবে। যদি এমন একটা স্ট্রিং পাই যে যেটার জন্য আমার একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন পাচ্ছি আমরা, ঠিক আছে, একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন পাচ্ছি, তাহলে কি হবে? গ্রামারটা হয়ে যাবে অ্যাম্বিগাস। ঠিক আছে, যেখানে লিখেছি অ্যাম্বিগাস গ্রামার, গ্রামারটা হয়ে যাবে অ্যাম্বিগাস, মানে হচ্ছে গ্রামারটা দুইটা অর্থ চলে আসবে। অ্যাম্বিগাস মানে হচ্ছে দ্ব্যর্থ। ঠিক আছে, মানে দ্বৈত অর্থ আছে। তো যেহেতু আপনার দুই রকমের ডেরিভেশন আছে, সেহেতু আপনি যখন হচ্ছে যে এভাবে কম্পাইলার ডিজাইনিং এ আপনারা যখন পার্সট্রি গঠন করবেন, তখন এটা আসলে মিন করে যে আপনি প্রোগ্রামটা আসলে কিভাবে করতে চাইছেন, প্রোগ্রামে আসলে কাজগুলা কোনটার পর কোনটা করতে চাইছেন। ঠিক আছে, তো একটা গ্রামারের জন্য যদি আপনি দুই রকমের ডেরিভেশন পান, লেফট মোস্ট ডেরিভেশনে দুই রকমের পান, তাহলে কি হবে যে আপনার কম্পাইলার বুঝতে পারবে না যে আপনি আসলে কোনটা চাইছেন, তার কাছে দুই রকমের হচ্ছে অর্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম হলে কম্পাইলার ডিসিশন নিতে পারে না যে সে আসলে কোনটা নেবে। এখানে দেখেন দুই রকমের ডেরিভেশন হওয়া সম্ভব, তাহলে আপনার গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগাস। আপনার কম্পাইলার বুঝবে না যে সে এই আগে এই দুইটা এ গুণ করবে তারপর যোগ করবে, না আগে দুইটা এ যোগ করবে তারপর গুণ করবে, কারণ দুইটার মানে ভ্যালু কিন্তু আলাদা হয়ে যাবে, মিনিং কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব যে আমরা কোন একটা স্ট্রিং দেওয়া থাকবো, অবশ্যই কোন একটা গ্রামার অ্যাম্বিগাস নাকি না যদি এটা চেক করতে হয়, তাহলে অবশ্যই আপনার একটা স্ট্রিং দিয়ে দিবে, বলবে এই স্ট্রিংটার জন্য চেক করো যে গ্রামারটা অ্যাম্বিগাস নাকি না। ঠিক আছে, আমি বলছি যে গ্রামার যদি অ্যাম্বিগাস হয়, অবশ্যই নিশ্চয়ই কোনো স্ট্রিং এর জন্য সে দুই রকম ডেরিভেশন পেয়েছে বলে অ্যাম্বিগাস হবে, তার তো অনেকগুলা হচ্ছে স্ট্রিং অ্যাকসেপ্টেড হতে পারে, এই গ্রামারটা দিয়ে একটা ল্যাঙ্গুয়েজের জন্য অনেকগুলো স্ট্রিং অ্যাকসেপ্টেড হবে, তাই না? তার মধ্যে
সব স্ট্রিং এর জন্য কিন্তু গ্রামারটা অ্যাম্বিগাস হবে না। এখানে অনেক স্ট্রিং পাবেন, এই যে দেখেন যে ধরেন এই স্ট্রিং এটার জন্য ধরেন হয়তো গ্রামারটা অ্যাম্বিগাস হবে না, অথবা অ্যাম্বিগাস হতেও পারে, দেখে মনে হচ্ছে হতেও পারে হয়তো অ্যাম্বিগাস, না এটা অ্যাম্বিগাস হবে না। আচ্ছা, দেখে অত বোঝার উপায় নেই যে হবে নাকি, চেষ্টা করে দেখতে হবে যে দুই রকমের ডেরিভেশন হয় নাকি। তো আপনার হচ্ছে দেখা যাবে একই গ্রামারের জন্য হয়তো অনেক স্ট্রিং এর জন্য আপনার অ্যাম্বিগাস হবে না, কিন্তু যদি অন্তত একটা স্ট্রিং পেয়ে যান যে যেটার জন্য আপনার দুই রকমের লেফট মোস্ট ডেরিভেশন হচ্ছে, তাহলে আপনার গ্রামারটা যদি একটা পেয়ে যান, এখানে দেখেন লিখেছি where there exist a string, মানে একটা স্ট্রিং যদি থাকে পেয়ে যান, যে একটাই যদি অন্তত একটা যদি পেয়ে যান, একটার বেশি পেলে তো অবশ্যই অ্যাম্বিগাস। যদি একটা পান স্ট্রিং যেটার জন্য আপনি দুইটা লেফট মোস্ট ডেরিভেশন পাচ্ছেন, দুইটা বা তিনটা, মানে একের অধিক পেলেই হলো, তাহলে আপনার গ্রামারটা হয়ে যাবে অ্যাম্বিগাস। যখনই দুইটা লেফট মোস্ট ডেরিভেশন পাবেন, তার মানে অবশ্যই দুই রকম পার্টস ট্রি পাবেন। যদি ডেরিভেশন দুই রকম হয়, পার্টস ট্রি অবশ্যই দুই রকম হবে। ঠিক আছে, তো এটা ভুল করবেন না যে একটা লেফট মোস্ট পেলাম আর একটা রাইট মোস্ট পেলাম তাহলে হয়তো অ্যাম্বিগাস, না। লেফট মোস্ট আর রাইট মোস্ট ডেরিভেশন তো আলাদা হয়, এটা আমরা জানি, দুইটা ইউনিক হয়, এটা আমরা জানি, তাই না? তো ওই লেফট মোস্ট ডেরিভেশন আর রাইট মোস্ট ডেরিভেশন আলাদা হবেই, কিন্তু যদি লেফট মোস্ট ডেরিভেশনই আলাদা হয়ে যায়, এখানে লেফট মোস্ট ডেরিভেশনই আলাদা হয়ে গেছে না, আগে যোগের কাজ করেছি, এখানে আগে গুণের কাজ করেছি, তাহলে দুইটা আলাদা হয়ে গেল না? তাহলে এরকম ক্ষেত্রে কি হবে আপনার, যে আপনার কম্পাইলার ডিসাইড করতে পারে না যে সে আসলে কোনটা নিবে, তাই জন্য বলা হয় এটাকে অ্যাম্বিগাস গ্রামার। ঠিক আছে, তাহলে এখানে দেখেন যে যদি আমি এরকম করি যে এইখানে হচ্ছে আগে গুণের কাজ করলাম, এর মান ধরে নিয়েছি 5, এর মান আপনি ইচ্ছা মতো নিতে পারেন, তিনটাতেই যে এর মান সেম রাখতে হবে তাও না। ঠিক আছে, আমি মনে করলাম এর মান 5। এখন যদি আগে গুণের কাজ করি তাহলে কি হবে, 5 5 25 যোগ 5 মানে 30। আর আগে যদি যোগের কাজ করি তাহলে কি হবে, 5 আর 5 10 গুণিত 5 মানে হচ্ছে 50। তাহলে আপনার ভ্যালু আলাদা হয়ে গেল না? তাহলে আপনি যদি আপনার গঠনের উপর ভিত্তি করে কিন্তু আপনার ভ্যালু ডিপেন্ড করবে যে আসলে কোন কাজটা আগে করছেন। ঠিক আছে, এই জন্যই হচ্ছে যেহেতু ভ্যালু চেঞ্জ হয়ে যায়, সেই জন্য গ্রামারটাকে বলা হয় অ্যাম্বিগাস গ্রামার। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আরেকটা কনটেক্সট ফ্রি গ্রামার নিয়েছি, সেটা এস থেকে এস বি এস অথবা এ, এটা হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামারটা। আর স্ট্রিংটা জেনারেট করতে হবে এ বি এ বি এ বি এ। ঠিক আছে, তাহলে দেখেন যে আমি লেফট মোস্ট ডেরিভেশনই কিন্তু করেছি, দুইটাই লেফট মোস্ট, মানে একটা লেফট মোস্ট ডেরিভেশন করছি, পরে দেখবো যে আরেকটা করা যায় নাকি। তাহলে লেফট মোস্ট ডেরিভেশন শুরু করলাম, এস বি এস, তারপর এস কে ভাঙালাম, দিয়ে এভাবে করলাম লেফট মোস্ট ডেরিভেশন, তারপরে তার করেসপন্ডিং পার্টস ট্রিটা ড্র করেছি। ঠিক আছে, আবার দেখেন যে এখানে হচ্ছে একই স্ট্রিং এর জন্য আরেকভাবে করেছি। ঠিক আছে, এটা কিন্তু রাইট মোস্ট না, এটাও লেফট মোস্ট। আমি আগে হচ্ছে বামের এসটাকে ভাঙিয়ে এস বি এস লিখেছিলাম। ঠিক আছে, এস বি এস রুলটা দিয়েছিলাম। এখন কি করেছি, বামের এসটাকে ভাঙিয়ে সরাসরি এ লিখে দিয়েছি। ঠিক আছে, এটাও কিন্তু লেফট মোস্ট ডেরিভেশনই, অবশ্যই দুইটাই লেফট মোস্ট ডেরিভেশন হতে হবে বা দুইটাই রাইট মোস্ট ডেরিভেশন হতে হবে। ঠিক আছে, আপনি রাইট মোস্ট ডেরিভেশন দিয়েও চেক করতে পারেন, সেক্ষেত্রে দুইটাই রাইট মোস্ট ডেরিভেশন বের করবেন। ঠিক আছে, তাহলে এখানে একটা লেফট মোস্ট ডেরিভেশন করেছি, এখানে একটা লেফট মোস্ট ডেরিভেশন করেছি। পার্টস ট্রিটা দেখেন কতখানি আলাদা, এখানে এ বি এ, তারপরে একটা বি আছে, তারপরে এ বি এ, মানে গ্রুপিংটা কিভাবে হয়েছে, এ বি এ আকারে আছে, তারপরে একটা বি আছে, তারপরে আবার এ বি এ আকারে আছে। এখানে দেখেন কিভাবে হয়েছে, এ আছে, তারপর বি আছে, তারপরে এ আছে, তারপর বি আছে, এ বি এ। সাবস্ট্রিং গুলা খেয়াল করেন যে সাবস্ট্রিং গুলা পুরাই আলাদা না, আপনার গ্রামারটার মানে যে ট্রিটা হয়েছে, দুইটা ট্রির স্ট্রাকচার পুরোপুরি আলাদা না। এখানে দেখেন একরকম স্ট্রাকচার এখানে, আর এখানে সম্পূর্ণ আলাদা রকম স্ট্রাকচার।
তাহলে যখনই আপনি দুই রকমের ডেরিভেশন পাবেন, করেসপন্ডিং পার্স ট্রি অবশ্যই আপনার দুই রকমই হবে, ঠিক আছে? তাহলে এই গ্রামারটা কি, আমরা যে গ্রামারটা নিয়ে কাজ করছিলাম সেই যে এস থেকে এস বিএস অথবা এ গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগাস গ্রামার। একটা আপনারা এটা অবশ্যই হাতে নিজেরা লিখে প্র্যাকটিস করবেন, বা বইয়ে আরো এক্সাম্পল দেওয়া আছে, হয়তো লিখে নিয়ে এখানে খাতায় লিখে নিন। বইয়ের দুইটা বই, এটা হচ্ছে চ্যাপ্টার 5 হচ্ছে হপলফটের বই, আর চ্যাপ্টার 2 হচ্ছে সিক্সারের বই। তো ওখানে দেখবেন অনেকে হয়তো এক্সাম্পল আছে। তাহলে আপনার হচ্ছে দুইটার বেশি, যেহেতু লেফটমোস্ট ডেরিভেশন হচ্ছে, অথবা একটার বেশি না, একটার বেশি লেফটমোস্ট ডেরিভেশন যেহেতু হচ্ছে আর একটার বেশি পার্স ট্রি হচ্ছে, তাহলে অবশ্যই গ্রামারটা অ্যাম্বিগাস গ্রামার আছে। তাহলে আপনাকে অবশ্যই যখন এই অ্যাম্বিগাস নাকি গ্রামার চেক করতে দিবে, একটা স্ট্রিং বলে দিবে, ঠিক আছে? আপনাকে একটা স্ট্রিং বলে দিবে যে এই স্ট্রিংটার জন্য গ্রামারটা অ্যাম্বিগাস নাকি চেক করো। তো আপনাকে চেষ্টা করতে থাকতে হবে যে দুই রকম হয় নাকি। একরকম আগে করলেন, তারপর আবার মাথা, যেহেতু আপনাকে দিয়েছে চেক করতে, তাহলে অ্যাম্বিগাস হওয়ার সম্ভাবনা আছে বলেই, বেশি আছে বলেই দিয়েছে, মানে ধরে নিতে হবে যে আসলে অ্যাম্বিগাসই হবে, ঠিক আছে? নাও হতে পারে, এমন হতে পারে যে আপনাকে চেক করার জন্য দিল যে দুইটা হবে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাম্বিগাস হবে বলেই আপনাকে দিয়েছে, এমন স্ট্রিং দিবে যেটার জন্য আসলে অ্যাম্বিগাস হবে, ঠিক আছে? অথবা বলতে পারে যে আরেকটা স্ট্রিং দেখাও যেটার জন্য আসলে অ্যাম্বিগাস না, এরকম দেয় না সাধারণত। আচ্ছা, তাহলে হচ্ছে যে একটা স্ট্রিং দিয়ে দিবে, আপনি সেটার জন্য একরকম ভাবে করবেন, তারপরে আপনি আবার চেষ্টা করবেন আরো কোনোভাবে লেফটমোস্ট ডেরিভেশন বের করা যায় নাকি, ঠিক আছে? তো সেভাবে করবেন। এটা বুঝতে পেরেছেন সবাই? অনেকজন আছেন তো আজকে, সবাই একসাথে বুঝে ফেলেছেন নাকি বুঝতে পারছি না তো। বুঝলেও বলেন, না বুঝলেও বলেন। ম্যাম বুঝতে পারছি। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমার অ্যাসাইনমেন্টটা জমা হচ্ছে কিনা একটু যদি কনফার্ম। অ্যাসাইনমেন্ট জমা হয়েছে কিনা ম্যাম কনফার্ম হতে পারতে হচ্ছে। জমা হয়েছে নাকি? জি ম্যাম। কি বললেন আপনার নাম? শিমন না কি লিখলাম? শিমন ভৌমিক। হ্যাঁ, 24 জন দিয়েছেন, 17 জন দেননি। আচ্ছা, ক্লাসে মনে হয় 22 জন, 24 জন দিয়েছেন। আচ্ছা, তাহলে এটা সবাই বুঝেছেন? মানে যারা মুখে বলতে চাইছেন না জি তারা ম্যাম। অন্তত লিখেন, তারা অন্তত লিখেন যে জি ম্যাডাম বুঝেছে অথবা বুঝিনি, না বুঝলে আরেকবার বলবো। আর হচ্ছে আপনাদেরকে ছবিগুলা দিব, যত ধরনের আমি এখানে করেছি সবগুলা ক্লাসে হয়তো দেখায় না, আপনারা সবগুলাই প্র্যাকটিস করবেন, আরো বেশি বই থেকে আরো প্র্যাকটিস করবেন। তো এগুলো এখানে যেগুলো দিয়েছি সেগুলো তো অন্তত করবেন। এতে তাহলে তো কাশির শব্দ শুনতে শুনতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর যেটা আজকে আরেকটা জিনিস পড়াবো সেটা হচ্ছে চ্যাপ্টার 5 এর মোটামুটি শেষ, আরেকটু হয়তো পরবর্তীতে পড়াবো নাকি ভাবছি আরেকটা বিষয়, তাহলে ওটা গ্রামার অ্যাম্বিগাস নাকি পর্যন্তই থাকুক আপাতত। আর আপনাদের চ্যাপ্টার 6 শুরু করব, সেটা হচ্ছে হপলফটের বই চ্যাপ্টার 6, আর ওই 6 এর বইয়ের আবার 2 চ্যাপ্টার 2 এর মধ্যেই আছে এগুলো।
ঠিক আছে? তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে পুশ ডাউন অটোমেটা। ঠিক আছে, আমরা আগে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা পড়েছিলাম, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা পড়েছিলাম। তো সেগুলো কি হতো যে কিছু ল্যাঙ্গুয়েজের জন্য আমরা মেশিন ডিজাইন করতাম বা অটোমেটা ডিজাইন করতাম, তাই না? তো এখানে কি হবে যে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামারটারও তো একটা ল্যাঙ্গুয়েজ থাকে, তাই না? কনটেক্সট ফ্রি গ্রামারটা তো আমরা কোনো ল্যাঙ্গুয়েজের জন্য ডিফাইন করি, তাই না? তো ল্যাঙ্গুয়েজটা হতে পারে যে আমরা বলেছিলাম যে কি ছিল, 0 যতবার থাকবে 1 ততবার থাকবে, এরকম আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ছিল, তার জন্য আমরা কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করেছিলাম, তাই না? অ্যাসাইনমেন্ট দিতে পারেননি, দিয়ে দিবেন। আগের ক্লাসগুলোর লেকচার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যদি মানে না বুঝে থাকেন, যদি ক্লাস না করে থাকেন, তাহলে ভিডিওগুলো দেখবেন, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটা করে জাস্ট ওখানে ছবি তুলবেন, খাতায় করবেন, পাশে আইডিটা লিখে দিবেন আর ছবি তুলে সাবমিট করে দেবেন। কিভাবে সাবমিট করতে হয় সেটা ক্লাসরুমে দেখবেন যে দেওয়া আছে, হ্যাঁ, ক্লাস স্ট্রিমে দেখবেন যে আছে। তো যেটা বলছিলাম যে অটোমেটেড ডিজাইন আমরা অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজের জন্য করি, তাহলে কি করবেন যে আপনাদের হচ্ছে আমাদের এই পুশ ডাউন অটোমেটাটা কি হবে, আমাদের হচ্ছে যে কনটেক্সট ফ্রি গ্রামারটা আমরা ডিজাইন করি সেটার যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মানে যে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা আসলে ডিজাইন করি গ্রামারটা, তো সেই কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের যে অটোমেটাটা হয় সেটাকে বলা হয় পুশ ডাউন অটোমেটা। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের যে হচ্ছে মেশিন রিপ্রেজেন্টেশন বা মেশিনের মানে যে ডিজাইনটা বা ফাইনাইট অটোমেটার যে ডিজাইনটা সেটাকে বলা হয় হচ্ছে পুশ ডাউন অটোমেটা, ঠিক আছে? যেটা বলছিলাম যে আপনাদের আমরা কি করি যে একটা এখন যাব, এই যে দেখেন যে এই ল্যাঙ্গুয়েজটা যে ডাব্লিউ সার্চিলার ডাব্লিউ ইজ এ প্যালিন্ড্রোম, ঠিক আছে? এটা আমাদের ল্যাঙ্গুয়েজটা ছিল, এটার জন্য আমরা কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করেছিলাম, তাই না? তাহলে এটাই আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাই আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটার জন্য আমরা কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করেছিলাম, ঠিক আছে? তাহলে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ গুলাকে যখন আমি চাইবো হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে যখন আমি হচ্ছে অটোমেটেড ডিজাইন করতে চাইবো, স্টেটের সাহায্যে আমি ডিজাইন করতে চাইবো, তখন সেটাকে বলা হবে হচ্ছে পুশ ডাউন অটোমেটা। আগে বলা হতো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, এখন বলা হবে সেটাকে পুশ ডাউন অটোমেটা, ঠিক আছে? তাহলে আমাদের পুশ ডাউন অটোমেটাটা হচ্ছে আসলে আমরা এপসাইলন এনএফ এ করেছিলাম না? আমাদের এপসাইলন এনএফ এ কি ছিল, আমাদের ফাইনাইট ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বা ডিএফ এ ছিল হচ্ছে যে আপনি একটা ট্রানজিশনের জন্য কি হবে যে মানে একটা ইনপুট সিম্বলের জন্য আপনি জাস্ট একটা স্টেটে যেতে পারবেন, তাই না? একের অধিক স্টেটে যেতে পারবেন না একটা ইনপুটের জন্য, হয় জিরোর জন্য আপনি হয়তো একটাতে যেতে পারবেন, তাই তো? এনএফ এ ছিল কি আপনি একটা ইনপুট সিম্বলের জন্য একের অধিকে যেতে পারবেন, তাই তো? এটা ছিল এনএফ। এখন এপসাইলন এনএফ এ কি ছিল যে আপনি ইনপুট সিম্বল হিসেবে এপসাইলন থাকতে পারবে, তাই না? তাহলে এপসাইলন এনএফ এ এটা হচ্ছে আমাদের পুশ ডাউন অটোমেটাটা হবে এপসাইলন এনএফ এর একটা বর্ধিত রূপ, এক্সটেনশন অফ এপসাইলন এনএফ, ঠিক আছে? আমরা যে এখন অটোমেটাগুলো ডিজাইন করব সেটা হবে একটা এপসাইলন এনএফ এ, তার কিছু এক্সটেনশন থাকবে, ঠিক আছে? আগের মতো এপসাইলন এনএফ এ যেভাবে কাজ করে প্রায় সেরকমই হবে, কিন্তু নতুন যে বিষয়টা অ্যাড হবে সেটা হচ্ছে একটা স্ট্যাক অ্যাড হবে, ঠিক আছে? এপসাইলন এনএফ এর সাথে একটা স্ট্যাক অ্যাড হবে। আপনাদের কি স্ট্যাক করানো হয়েছে নাকি আমি জানি না, ডেটা স্ট্রাকচার এখনো। তো স্ট্যাক কি হয় যে আপনার এরকম করে সাধারণত দেখানো হয় স্ট্যাককে, কি হয় যে যেটা শেষে ইন হয়, লাস্ট ইন হয়, সেটা ফার্স্ট আউট হয়, তাই না? আপনাদের কি স্ট্যাক করা হয়েছে? জি ম্যাম, পড়ানো হয়েছে। জি ম্যাম, পড়ানো হয়েছে। তাহলে তো ভালোই বুঝছেন। তাহলে স্ট্যাকে কি হবে, লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না? তাহলে হচ্ছে যে আমরা প্রথমে যেটা ইন করব সেটা সবাই নিচের শেষের দিকে চলে যাবে, আর শেষে যেটা ইন করব সেটা টপে থাকবে, তখন আমরা পপ যখন করব তখন টপ থেকে পপ করতে হয়, তাই না?
আর পুশ করলে সেটা যে টপ হয়ে যায়। এখন দেখেন যে আমার কি হবে, যে আমাদের একটা ফাইনাইট অটোমেটা থাকবে, মানে আমরা যেভাবে এপসাইলন এনএফ এ ডিজাইন করতাম সেভাবে একটা এপসাইলন এনএফ এ থাকবে, আর থাকবে একটা স্ট্যাক। ঠিক আছে, স্ট্যাক থাকবে। আর ইনপুট সিম্বল হচ্ছে আমাদের যেরকম ইনপুট সিম্বল 0011 বা 01 বা হচ্ছে এবি এবি, আপনার যেরকম ইনপুট হয় সেরকম। তাহলে আমরা কি করব, আমাদের একটা ইনপুট সিম্বল থাকে, আমাদের এটা আগেও ছিল ইনপুট সিম্বল নিয়ে অত মানে এটা থাকে। ইনপুট সিম্বল না হলে আমরা কিভাবে কি চেক করব যে আমাদের এটা আসলে আমাদের গ্রামারের মধ্যে বা ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে নাকি পড়ছে না। স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হলে আমরা বলি যে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে, না হলে বলি যে এটা আমাদের অ্যাকসেপ্টেবল না, তাই না? তাহলে আমরা কি করব এখন, যে আমাদের আগের মতো একটা ফাইনাইট অটোমেটা থাকবে এপসাইলন এনএফ এ, তার সাথে একটা নতুন যে অ্যাডিশন হয়েছে সেটা হচ্ছে একটা স্ট্যাক থাকবে। ঠিক আছে, কেন স্ট্যাকটা থাকবে, কারণ হচ্ছে যে এটা মেমোরি হিসেবে কাজ করবে, আমাদের এই অটোমেটাটা মেমোরি হিসেবে কাজ করবে। আমরা কিন্তু ডিএফএ এনএফএ ডিজাইন করেছিলাম, সেখানে কিন্তু মানে আপনি কোন কয়টা ইনপুট রিড করলেন বা না করলেন এটা কিন্তু আপনার কোথাও সেভ থাকতো না মেমোরিতে, কিন্তু কোথাও সেভ মানে কোথাও যে জমা থাকলো পরে যে ওটা নিয়ে আবার কাজ করতে পারবেন এরকম কিন্তু হতো না। ঠিক আছে, তো সেই কাজটা করার জন্য এখানে স্ট্যাক ইউজ করা হয়। তাহলে এখানে দেখেন যে একটা পুশ ডাউন অটোমেটাকে ডিজাইন করতে গেলে আপনার হচ্ছে 7টা মেইন কম্পোনেন্ট লাগবে। পুশ ডাউন অটোমেটার 7টা মেইন কম্পোনেন্ট লাগবে। ঠিক আছে, তো হচ্ছে যে আপনার 7টা মেইন কম্পোনেন্টের মধ্যে যে কিউ, সিগমা, ডেল্টা, কিউ নট, এফ, এগুলোর আগে যে মিনিং ছিল প্রায় সেরকমই। এই ডেল্টাটা বাদ দিয়ে, ডেল্টা ট্রানজিশন ফাংশন, অবশ্যই আমরা দেখেছি যে ট্রানজিশন ফাংশনে ডিফারেন্সের জন্যই আমাদের একটা হতো ডিএফএ, একটা হতো এনএফএ, কোনটা হতো এপসাইলন এনএফএ, তাই না? তাহলে ট্রানজিশন ফাংশনের কাজটা আলাদা হয়, কিন্তু আপনার মানে মিনিংটা সেম। যেটা ট্রানজিশন ফাংশনে কি হয় যে আমরা যেভাবে ইনপুট দিই, যে কোন স্টেটে আছি তারপরে ইনপুট দিব, আমরা দেখবো পরে। আপাতত দেখেন যে আমাদের কিউ মানে হচ্ছে কি আমার কতগুলো স্টেট আছে, তাই না? নাম্বার অফ স্টেটস মানে কি কি স্টেট আছে সেগুলো। সিগমা, ডেল্টা, কিউ নট, এফ, এগুলো সবই সেম আগের মতোই। নতুন যে দুইটা এসছে সেটা হচ্ছে একটা হচ্ছে এরকম টি এর মতো, কিন্তু আপনার টি এর বাম পাশের অংশটা নাই অত, ডান পাশে বেশি অংশ। ঠিক আছে, টি এর মতো প্রায়, এটাকে বলা হয় টাউ বা কোথাও কোথাও গামাও বলা হয়। মানে আসলে এটা গামা, কিন্তু কেন জানি সবাই টাউ বলে, ক্যাপিটাল গ্রিক লেটার গামা এটা। তাও যেহেতু সবাই বলে আমিও টাউই বলি এটাকে, অনেক যে টাউ শুনলেন। তাহলে এটা হচ্ছে টাউ, এটা হচ্ছে জেড নট, এই দুইটা হচ্ছে আমাদের মানে অতিরিক্ত। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে এগুলো এই 7টা কম্পোনেন্টের ডেফিনেশন গুলা দেখবো। ঠিক আছে, তাহলে দেখেন যে আমাদের এটা হচ্ছে হপলফটের বইয়ের দ্য ফর্মাল ডেফিনেশন অফ পুশ ডাউন অটোমেটা। এখানে দেখেন যে কিউ কি হচ্ছে, কিউ হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস। ফাইনাইট অটোমেটা যেরকম হয় এখানে লেখা আছে লাইক দ্য স্টেটস অফ এ ফাইনাইট অটোমেটা। ফাইনাইট অটোমেটার যতগুলো স্টেট থাকে, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, যেরকম স্টেট গুলা থাকে, এই যে এখানে দেখেন যে আমরা এরকম থাকতো না আমাদের যে কিছু স্টেট থাকতো কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, তাহলে এই স্টেট গুলাই আপনার হচ্ছে কিউ হচ্ছে তাদের সেট, তাই না? যতগুলো আপনার স্টেট আছে তাদের নিয়ে যে সেটটা সেটা হচ্ছে আমাদের কিউ, ক্যাপিটাল কিউ তাদের সেট, তাই না? তাহলে হচ্ছে কিউ হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস। তারপরে সিগমা হচ্ছে ফাইনাইট সেট অফ ইনপুট সিম্বল বা আপনার হচ্ছে অ্যালফাবেট, যেটাকে বলা হয় ফাইনাইট সেট অফ সিম্বলস কে তো আমরা অ্যালফাবেট বলি, তাই না? তাহলে সেম ভাবে ফাইনাইট অটোমেটা যেভাবে আপনার থাকতো ইনপুট সিম্বল কোন কোনগুলো এরকম সেম। এখন টাউটা হচ্ছে আপনার স্ট্যাকের কোন ইনপুট সিম্বল গুলো হতে পারে। আমরা কি করব যে আমরা স্ট্যাকেও কিন্তু কিছু সিম্বল পুশ করব। ঠিক আছে, স্ট্যাকেও আমরা কিছু সিম্বল পুশ করব। ঠিক আছে, তাহলে স্ট্যাকে যেসব সিম্বল হতে পারবে মানে পুশ করা যেতে পারবে সেগুলোকে বলা হয় হচ্ছে টাউ হচ্ছে তাদের সেট। ঠিক আছে,
সিগমা হচ্ছে ইনপুট সিম্বলের সেট, মানে আপনার অটোমেটা ফাইনাইট অটোমেটেড যেসব ইনপুট সিম্বল মানে সিম্বল হতে পারে তাদের সেট হচ্ছে সিগমা। আর টাও হচ্ছে স্ট্যাকের যেসব অ্যালফাবেট হতে পারে তাদের সেট, ঠিক আছে, স্ট্যাকের যেসব অ্যালফাবেট হতে পারে। তাহলে স্ট্যাকের যেসব অ্যালফাবেট হতে পারে সেগুলোকে আমরা প্রকাশ করব টাও দ্বারা। টাও একটা সেট। এখন ডেল্টা যেটা, সেটা হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন, তাই না? আমরা ডেল্টাকে জানতাম যে ডেল্টা হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন। আমরা হচ্ছে ট্রানজিশন ফাংশন যখন হচ্ছে করেছিলাম তখন দেখেন না কেন এই যে দেখেন এখানে ট্রানজিশন ফাংশন ডেল্টা ছিল যেটা, সেখানে কি হতো যে আপনার ডেল্টার সাথে কিউ এ নিতাম, তাই না? মানে হচ্ছে আমাদের কিউ হচ্ছে আমি এখন কোন স্টেটে আছি, আর এ হচ্ছে আমাদের ইনপুট সিম্বল, তাই না? তো একটা ট্রানজিশন ফাংশন কয়টা আর্গুমেন্ট নিত? দুইটা। আমাদের আগেকার ট্রানজিশন ফাংশনটাতে আমরা হচ্ছে দুইটা আর্গুমেন্ট নিতাম। এখানে দেখেন যে ডিএফ এর ডিজাইনে আমরা বলতাম যে একটা ট্রানজিশন ফাংশন আমাদের কি হবে, যে দুইটা আর্গুমেন্ট নেবে। একটা হচ্ছে কিউ, মানে আমি এখন কোন স্টেটে আছি, আর একটা হচ্ছে এ, মানে হচ্ছে আমি কোন ইনপুট সিম্বল নিব। তাহলে আমাদের যখন কিউ আর এ নিতাম তখন সে কি রিটার্ন করতো? এখানে দেখেন এই অংশটুকুতে ডেল্টা কিউ কমা এ ইকুয়াল পি, কি রিটার্ন করতো? আমি পরবর্তীতে কোন স্টেটে যাব এটা রিটার্ন করতো না? ডেল্টার মধ্যে যদি আমি নিতাম কিউ, মানে আমি এখন কোন স্টেটে আছি, আর হচ্ছে এ দিতাম, মানে হচ্ছে আমি ইনপুট সিম্বল কোন একটা দিতাম, তাহলে হচ্ছে এটা আমাদেরকে কি রিটার্ন করতো? আমি এরপরে কোন স্টেটে যাব সেটা রিটার্ন করতো, তাই না? তাহলে আমি হচ্ছে এখন আছি কিউ নটে, যদি আমি জিরো ইনপুট হিসেবে নিই আমি যাব কিউ টু তে, তাই না? তাহলে এটা আমি কিউ নট জিরো দিলে আমাকে কি রিটার্ন করবে? কিউ টু রিটার্ন করবে। এটাই ছিল আমাদের ডিএফএ। আর এনএফএ তে কি হতো, যে একের অধিক রিটার্ন করতে পারতো, মানে হয়তো কোনো সময় কিউ জিরো তে যেতে পারবে, কিউ টু তে যেতে পারবে, তাই না? এটা ছিল এনএফএ। এখন এখন আমরা যেটা কোড করছি সেটা হচ্ছে যে আমাদের এই পুশ ডাউন অটোমেটার ক্ষেত্রে আপনার ট্রানজিশন ফাংশনটা তিনটা ইনপুট সিম্বল নেবে, আর্গুমেন্ট হিসেবে তিনটা বিষয় নেবে, ঠিক আছে? আগে যেরকম দুইটা আর্গুমেন্ট নিত, এখন নেবে তিনটা আর্গুমেন্ট, ঠিক আছে? তাহলে আগের মতোই আমার কিউ মানে হচ্ছে আমি এখন কোন স্টেটে আছি, এ মানে হচ্ছে আমার ইনপুট সিম্বল, আর এক্স মানে হচ্ছে আমার স্ট্যাকের টপে যে সিম্বলটা আছে সেটা, ঠিক আছে? এক্স মানে হচ্ছে স্ট্যাকের টপে যে সিম্বল আছে সেটা, ঠিক আছে? এখন তার মানে আমাদের কি হয়ে যাবে, আমাদের ট্রানজিশন ফাংশনটা এখন তিনটা আর্গুমেন্ট নেবে বা তিনটা প্যারামিটার নেবে, ঠিক আছে? একটা হচ্ছে কিউ, মানে আমি কোন স্টেটে আছি এখন, এ মানে হচ্ছে আমি কোন ইনপুট সিম্বল নিয়ে কাজ করছি, মানে জিরো না ওয়ান না এ না বি যে কোনো কিছু, আর এক্স হচ্ছে যে আপনি, বা এপসাইলন হতে পারে, আপনার ইনপুট সিম্বল এপসাইলন হতে পারে। তারপরে এক্স হচ্ছে যে আমি হচ্ছে স্ট্যাক সিম্বলটা আমার কি, স্ট্যাকের টপে যেটা আছে সেটা নিতে হবে, ঠিক আছে? স্ট্যাকে তো আমি বলছি যে কিছু জিনিস পুশ করব বা পপ করব, ঠিক আছে? তো স্ট্যাকের তো টপে কিছু একটা থাকবে, সেই টপে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স, ঠিক আছে? এখন আমরা কিউ এ এক্স, এটা তো ডেল্টা নাম ট্রানজিশন ফাংশন দিলাম, এখন এই ফাংশনটা তো আমাকে কিছু একটা রিটার্ন করবে, ঠিক আছে? ফাংশনটা আমাকে কিছু একটা রিটার্ন করবে, সেই রিটার্নটা কি হবে? পি কমা গামা, ঠিক আছে? পি কমা এই যে গামা এই হিসেবে রিটার্ন করবে। সব সময় সে একটা এরকম জোড়া জোড়া আকারে রিটার্ন করবে, ঠিক আছে?
আমরা পরবর্তীতে আরো দেখব। আপাতত এখানে পিটা কি আগের মতোই, যে আমি যদি এই ইনপুট সিম্বল গুলা পাই তাহলে আমি কোন স্টেটে যাব, এটা হচ্ছে পি দ্বারা ডিফাইন করছি, একটু আগে যেটা দেখলাম ডিএফ এর ক্ষেত্রে। আর গামাটা কি রিপ্রেজেন্ট করছে এটা আমরা পরে দেখছি, ঠিক আছে। আপাতত এটা জানেন যে সে সবসময় এরকম পি কমা গামা এই আকারে দিবে, মানে আগে যে শুধু পি দিত সেটা এখন দিবে না, এখন হচ্ছে দুইটা মানে একটা জোড়া আকারে দিবে, ঠিক আছে। এখন আমাদের কিউ নট হচ্ছে স্টার্ট স্টেট, সেম আগের মতোই। আমাদের হচ্ছে কোন একটা ফাইনাইট অটোমেটার আমরা হচ্ছে যে এই রকম অ্যারো দিয়ে দেখাতাম যে শুরু করলাম, এটা আমাদের স্টার্ট স্টেট, তাই না? তাহলে এই কিউ নট হচ্ছে স্টার্ট স্টেট। এখন হচ্ছে জেড নট হচ্ছে আমার স্ট্যাকের হচ্ছে স্টার্ট সিম্বল, ঠিক আছে। জেড নট হচ্ছে স্ট্যাকের স্টার্ট সিম্বল, ঠিক আছে। আপনারা এখানে দেখেন যে আমাদের স্ট্যাকটা কি হবে, যে এরকম আকারে থাকবে। প্রথমে স্ট্যাকে কিছুই নাই, আমি যখন ইনপুট নিয়ে কোনো কাজ শুরু করিনি সেই মুহূর্তে আমার কিন্তু স্ট্যাকে কিছুই থাকবে না, ঠিক আছে। তখন আমি কি করব, আমি হচ্ছে জেড নট পুশ করব। আমার স্ট্যাকে কিছু না থাকা মানে স্ট্যাকে জেড নট আছে, সেটাকে বলা হচ্ছে স্টার্ট সিম্বল। আচ্ছা, তাহলে আমাদের বলছি কি যে আমার যে স্ট্যাকটা থাকবে সেটাতে প্রথমে কিছুই থাকবে না। তো আপনি যে স্ট্যাকের বটমে পৌঁছেছেন কোনো একটা পর্যায়ে, যে আপনি স্ট্যাকটা যে আপনার এমটি আছে এটা বোঝানোর জন্য আপনার স্ট্যাকটা পুরোটা এমটি না করে সেখানে একটা ট্র্যাক রাখার জন্য একটা সিম্বল পুশ করে রাখা হয় সব সময়, ঠিক আছে। তাহলে যখন আপনি দেখবেন আপনার স্ট্যাকটা এরকম আছে যে কিছুই নাই, তখন আমরা জেড নট পুশ করবো, মানে সবার প্রথমে স্ট্যাকে জেড নট থাকবে এভাবে, ঠিক আছে। উপরে জিরো গুলো এখন কনসিডার করবেন না। এখন ধরেন যে যখন আপনার কাছে কিছুই নাই তখন আপনার স্ট্যাকে অন্তত জেড নট থাকবে, ঠিক আছে। তাহলে এই জেড নটটাকে বলা হয় আপনার স্ট্যাকের স্টার্ট সিম্বল, ঠিক আছে। তাহলে এখানে দেখেন যে জেড নট কে বলা হচ্ছে দা স্টার্ট সিম্বল, স্ট্যাকের স্টার্ট সিম্বল, ঠিক আছে। তাহলে আমরা যখন স্ট্যাকটা নিয়ে কাজ শুরু করব, শুরুতে যখন কিছুই আপনি পুশ করেননি তখন আপনার স্ট্যাকে টপে জেড নট আছে, ঠিক আছে। আর এফ হচ্ছে এফ আগের মতোই, আমার যতগুলা ফাইনাল স্টেট থাকবে বা অ্যাকসেপ্টিং স্টেট থাকবে তাদের সেট, একটা হতে পারে একের অধিক হতে পারে, তাদের সেট হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে আমাদের একটা পুশ ডাউন অটোমেটাকে যে 7টা বিষয় দিয়ে দেখা হয়, কিউ, সিগমা, টাউ, ডেল্টা, কিউ নট, জেড নট, এফ। নতুন যে দুইটা বিষয় এসছে সেটা হচ্ছে টাউ, এটা হচ্ছে স্ট্যাকের অ্যালফাবেট, মানে স্ট্যাকে কি কি অ্যালফাবেট হতে পারে। আর জেড নট হচ্ছে আমাদের স্ট্যাকের স্টার্ট সিম্বল, মানে এটা কিন্তু অ্যালফাবেটের মধ্যেই পড়বে, যেহেতু স্ট্যাকের একটা সিম্বল জেড নট। অ্যালফাবেট কি বোঝায়? অ্যালফাবেট তো বোঝায় আপনার যেগুলো যেগুলো হচ্ছে আপনার যে সিম্বল গুলো আপনি স্ট্যাকে নিয়ে কাজ করতে পারবেন। তাহলে জেড নটও কিন্তু আপনার একটা অ্যালফাবেটের মধ্যেই পড়বে, ঠিক আছে। জেড নট আপনার স্টার্ট সিম্বল, কিন্তু জেড নট আপনার অ্যালফাবেটের মধ্যেও পড়বে, স্ট্যাকের অ্যালফাবেটের মধ্যে। তাহলে যেহেতু আমাদের নতুন অ্যাডিশন ছিল, একটা হচ্ছে স্ট্যাক একটা নতুন অ্যাডিশন ছিল, সেই জন্য আমাদের পুশ ডাউন অটোমেটার ডেফিনেশনেও যে নতুন যে দুইটা বিষয় ইন্ট্রোডিউস হচ্ছে সেই দুটো স্ট্যাকের সাথে সম্পর্কিত, তাই না? একটা হচ্ছে স্ট্যাকের অ্যালফাবেট আর একটা হচ্ছে স্ট্যাকের স্টার্ট সিম্বল, তাই না? বাদ বাকিগুলা প্রায় সেম, ট্রানজিশন ফাংশনটা তো অবশ্যই আলাদা হবে, কিন্তু তাদের মিনিং গুলা সেম, তাই না? তাহলে এ পর্যন্ত বুঝতে পেরেছেন? বুঝছি ম্যাম।